ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপার আজকের আলোচনার বিষয়বস্তুতে থাকবে ফিজিক্যাল সায়েন্সের 743 পেজের যে প্রশ্নপত্রটি রয়েছে পুরোটাই আমরা আলোচনা করব। তোমরা জানো যে আমরা পুরোটাই সলভ করি, তাতে ভিডিওটি দীর্ঘ হয়, কিন্তু তোমরা স্কিপ না করে পুরোটাই দেখবে, কারণ সমস্ত প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবে। তাছাড়াও যদি তোমরা পিডিএফটি হাতের কাছে পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে জয়েন হয়ে যেতে পারো 100 টাকার বিনিময়ে। এর সাথে থাকবে পর্ষদের টেস্ট পেপার, যেটা তোমাদের স্কুল থেকে দেওয়া হবে, তারও সলভ একই রকমভাবে পিডিএফ করে দেব। তো বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া আছে, সেইখান থেকে জেনে নিও। তো প্রথমেই দেখো বিভাগ ক 1 বিশ্ব উষ্ণায়নে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটির অবদান সবথেকে বেশি। তারপর একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত হবে? এইখানে ডি অপশানটি কারেক্ট হবে, P/RT। কারণ দেখো পিভি সমান এনআরটি, এন বলতে এখানে মোল, ঠিক আছে। এন সমান তাহলে কী হবে? PV/RT। এখানে যদি ভিটা যদি একক ধরে নিই তাহলে এন সমান হবে P/RT। এরপর 1-3 যে প্রশ্নটি রয়েছে, এনটিপিতে 112 ml অক্সিজেন গ্যাসের ভর কত হবে? এটা ডি অপশান কারেক্ট হবে। কেমন করে হচ্ছে দেখো, এনটিপিতে ন্যাচারাল টেম্পারেচার প্রেসারে যদি আমরা দেখি তোমার 22.4 লিটার, যেটাকে মিলিলিটারে করলে 22,400 মিলিলিটার যে অক্সিজেনের ভর হবে 32 গ্রাম, তাহলে 112 ml অক্সিজেনের ভর কত হবে? ঐকিক নিয়ম করলে আমাদের উত্তর আসবে 0.16 গ্রাম। তারপর 1-4 পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের মান কে হলে তাপীয় রোধাঙ্কের মান কত হবে? 1/K, অর্থাৎ বি অপশানটি কারেক্ট হবে। 1-5 যে প্রশ্নটি ছিল তার উত্তর দেখো, কোনো আপাতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়। বি অপশানটি কারেক্ট হবে 0 ডিগ্রির জন্য। 1.5 প্রতিসরাঙ্কের বিশিষ্ট যে কোনো মাধ্যমে আলোর বেগ কত হবে? আলোর বেগ হবে সি অপশান, যে 2c/3। কেমন করে এলো সেটা আমরা আগে দেখে নিই। প্রতিসরাঙ্ক সমান কী হবে? 0 মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে ওই মাধ্যমের আলোর বেগ ভি যদি হয়, 0 মাধ্যমে আলোর বেগ যদি সি হয়, তাহলে ভি সমান c/μ হবে, ঠিক আছে। এইখান থেকে মিউ মানটা বসিয়ে দেবে, বসিয়ে দিলে আমরা সরলীকরণ যদি করি তাহলে 2c/3 আসবে, যেটা আমাদের এখানে উত্তর হবে। এরপর 1-এর সাথে যে প্রশ্নটি আছে তার উত্তরটা দেখে নাও। পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 2 সেকেন্ড সময়ে 10⁻19 ইলেকট্রন প্রবাহিত হলে প্রবাহ মাত্রা কত হবে? প্রবাহ মাত্রা হবে 0.8 অ্যাম্পিয়ার, অর্থাৎ এ অপশানটি কারেক্ট হবে। কারণ আমরা জানি কিউ সমান আইটি, আই সমান আমরা কি বলতে পারি? Q/T, তাই না? এখানে টি দেওয়া আছে 2 সেকেন্ড এবং কিউটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো একটি ইলেকট্রনের আধান কত হয়? একটি ইলেকট্রনের আধান হবে 1.6 × 10⁻⁹ কুলাম। তাহলে 10⁻⁹ ইলেকট্রনের মান কত হবে? সেটা আমরা গুণ করে দেব, গুণ করলে আমাদের চলে আসছে 1.6 কুলাম, ঠিক আছে। তাহলে আই সমান কি বলতে পারি? Q/T। কিউ এখানে যেহেতু আমাদের বেরিয়েছে কত? 1.6 কুলাম ডিভাইডেড বাই 2 সেকেন্ড, সেখান থেকে আমরা পেয়ে যাব 0.8 কুলাম পার সেকেন্ড, অর্থাৎ এখানে আমরা বলতে পারি 0.8 অ্যাম্পিয়ার। এরপর 1-8 যে প্রশ্নটি রয়েছে, শ্রেণী সমবায়ে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে যদি শ্রেণী সমবায় দেখি আমরা রোধের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে প্রবাহ মাত্রাটি কিন্তু একই থাকে, কোনো পরিবর্তন হয় না। 1-9 তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পারমাণবিক সংখ্যাটা 1 একক বেড়ে যায়, ঠিক আছে। এরপর 1-10 দীর্ঘ পর্যায় সারণী 17 নম্বর শ্রেণীতে, অর্থাৎ সি অপশানটি কারেক্ট হবে, হ্যালোজেন মৌলগুলি অবস্থান করবে। তারপর 1-11 একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ হবে কি? কোনটা? C2H2, এটা সমযোজী ত্রিবন্ধন রয়েছে অ্যাসিটিলিনের ক্ষেত্রে। এরপর 1-12 NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হবে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় ক্যাথোডের বিক্রিয়ায়, কারণ জলীয় দ্রবণ বলেছে মানে এখানে NaCl, Na+ এবং Cl- আর জল ভেঙে H+ এবং OH- হিসেবে থাকবে। এবার ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা কিন্তু H+ এর বেশি। একটি ইলেকট্রন গ্রহণ করে H পরমাণুতে উৎপন্ন হয় এবং দুটো H পরমাণু থেকে এক অণু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 1-13
যে আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়, সি অপশানটি কারেক্ট হবে। তারপরে ইনভারে উপস্থিত ধাতুটি হবে নিকেল, বি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। এরপর 1-15 যে অ্যালকেনের সাধারণ সংকেত কী হবে, CnH2n, অর্থাৎ বি অপশানটি কারেক্ট হবে। তারপর বিভাগ ক্ষয়ের 1 দাগের স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর উষ্ণতা বৃদ্ধি ঘটে। নাইট্রিক অক্সাইড NO যা ওজোন স্তরকে ধ্বংসে সহায়তা করে। এলপিজি এর মূল উপাদান বিউটেন। তারপর আসছি 2-3 স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে, উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই পাত্রের গ্যাস আরও যে কিছু পরিমাণ ওই পাত্রে যোগ করা হলে গ্যাসের চাপ কিন্তু বাড়বে। এরপরে আসছি 2-4 -273 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসীয় অণুর গতিবেগ 0 হয়। তারপর অথবা দেখো স্থির উষ্ণতায় বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বাতাসের ঘনত্ব হ্রাস পায়। বিবৃতিটি সত্য হবে, কারণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর ভর যে কমে যায়। এরপর যে 2-5 যে প্রশ্নটি ছিল, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক A, ক্ষেত্র প্রসারণ B যদি হয় তাহলে এদের মধ্যে সম্পর্কটা বলেছে কি হবে। আমরা জেনে এসেছি ক্ষেত্র প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের যে সম্পর্ক আলফা সমান β/2 γ/3, সেই সম্পর্ক থেকেই কিন্তু আমরা এখানে দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আলফা সমান হয়ে যাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক β/2। ঠিক আছে, এবারে আলফাটাকে A ধরেছি, ধরেছে প্রশ্নে, এবং বিটাটাকে B ধরেছে, তাহলে সেইখান থেকে আমরা কি বলতে পারি 2a - b = 0। এটা কিন্তু আমাদের এখানে যে অপশানটি রয়েছে সেটা কারেক্ট হবে, বা যেটা আমাদের নির্ণয় করতে বলছে সেটা নির্ণয় করলাম। ওকে, এরপর 2-6 যে প্রশ্নটি রয়েছে, একই উপাদান ও একই ব্যাসার্ধের একটি নিরেট এবং নিরেট যে ফাঁপা গোলকের একই উষ্ণতা বৃদ্ধি করলে ফাঁপা গোলকটি বেশি প্রসারিত হয়। 2-7 একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম হবে। তারপর অথবাটা দেখো, সাদা আলোর বর্ণতে বর্ণগুলিতে বর্ণের আলোর যে প্রতিসরণ বেগুনি বর্ণের আলোর প্রতিসরণ, ঠিক আছে, বেগুনি বর্ণের আলোর প্রতিসরণের মান সর্বাধিক এবং লাল বর্ণের চ্যুতি সর্বনিম্ন, বেগুনি বর্ণের চ্যুতি সর্বোচ্চ হয়। সিনেমার পর্দায় সৎ প্রতিবিম্ব গঠিত হয়। 2-9 যে দৈর্ঘ্য বৃদ্ধি করলে রোধাঙ্কের কোনো পরিবর্তন হয় না, কারণ রোধাঙ্ক উপাদানের উপর নির্ভরশীল, উষ্ণতা এবং উপাদান এই দুটো বিষয়ের উপর নির্ভরশীল। 2-10 নিউক্লিয়ার রিঅ্যাক্টর যে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটানো হয়। 2-11 স্তম্ভ মেলানোটা দেখে নাও। একটি ধাতুকল্পের উদাহরণ হবে সিলিকন। বি ব্রোঞ্জের প্রধান উপাদান হবে কপার এবং নোবেল গ্যাস হবে যে নিয়ন। ক্যালামাইন কোন ধাতুর আকরিক, জিঙ্ক ধাতুর আকরিক হবে। তারপর 2-12 লিথিয়াম হাইড্রাইড হলো একটি আয়নীয় যৌগ, যার ক্ষেত্রে অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটে বা প্রযোজ্য হয় না, এখানে দ্বৈত সূত্র পূর্তি ঘটে দুটোর ক্ষেত্রে। অথবা যে প্রশ্নটি রয়েছে, ইথিলিন অণুতে 6টি যে সমযোজী বন্ধন রয়েছে, যদি আমরা দেখি চিত্রটি তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 6টি রয়েছে। তারপর 2-13 তড়িৎ বিশ্লেষণ পরীক্ষায় সমপ্রবাহ ব্যবহার করা হয়। তারপর 14 জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড হিসেবে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয় এবং অ্যানোড মাডে যে উপস্থিত একটি মূল্যবান ধাতু হচ্ছে সোনা, তাছাড়াও প্লাটিনামও বলতে পারো, সমস্যা নেই। 2-15 অ্যামোনিয়া গ্যাসকে ক্ষারীয় বায়ু বলা হয়ে থাকে। তারপর আসছি হাইড্রোজেন সালফাইড গ্যাস শনাক্তকরণ করতে সদ্য প্রস্তুত ক্ষারীয় সোডিয়াম নাইট্রোক্সাইডের জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। তারপর 2-17 দেখো CH3 CH2 CHO এর আইপিএসি নাম কি, প্রোপানেল। তারপর যে ক্লোরিন এবং মিথেনের যে বিক্রিয়া যদি করা হয় বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে প্রথম ধাপে কিন্তু মিথাইল ক্লোরাইড উৎপন্ন হবে। এরপর আমরা বিভাগ গয়ে চলে যাব। ঠিক আছে, বিভাগ গয়ের 3-1 যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটা দেখো, এটা হবে 3-1 প্রশ্ন। যদি পারো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আর নতুন করে এটাকে আমি আর পড়ে টাইম ওয়েস্ট করব না, তোমাদের স্ক্রিনশট নিয়ে নেবে। ওকে, তো এখানে এই পয়েন্টগুলো কিন্তু উল্লেখ করবে, যেহেতু 2 নাম্বার রয়েছে তাহলে 2 বা 3টে পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে। এরপর 3-2 যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নানুসারে প্রদত্ত যেগুলো সেগুলো আমরা দেখে নিই।
প্রদত্ত উষ্ণতা T1 এখানে 27 ডিগ্রি সি রয়েছে, সেটাকে কেলভিনে করব। প্রাথমিক আয়তন আমরা ভি ধরে নিচ্ছি। এবার প্রশ্নানুসারে আয়তন কিন্তু দ্বিগুণ হয়েছে, 2V হয়ে গেছে। তাহলে চাপের যেহেতু অপরিবর্তিত রাখছে, তাহলে চার্লসের সূত্রানুসারে V1 T1 V2 T2 করে দেব। ঠিক আছে, এখান থেকে T2-র মানটা আমরা নির্ণয় করব। মানগুলো সমস্ত দেওয়া আছে, সেইখান থেকে আমরা T2 বের করে নিতে পারি অনায়াসে। এখানে 600 কেলভিন আসছে, তারপর সেটাকে আমরা -273 করে দিলে আমাদের যেটা উত্তর আসবে সেটা হয়ে যাবে সেলসিয়াসে। এরপর অথবা যে প্রশ্নটি ছিল তার উত্তরটা দেখে নাও। 1 মোল নাইট্রোজেন গ্যাসে অণুর সংখ্যা কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যক থাকে। 2 মোল নাইট্রোজেনের ক্ষেত্রে 2 গুণিত অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে 2 মোল নাইট্রোজেনের গ্যাসে অণুর সংখ্যা আমরা অ্যাভোগাড্রোর সংখ্যায় যদি নিই, তাহলে কি হবে, এখানে দেখো 2 মোলের ক্ষেত্রে 2 × 2 সেখানে 4 × n অ্যাভোগাড্রোর সংখ্যা। n এখানে কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যা হিসেবে ধরে নিচ্ছি। এবার অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি দেখি, 1 মোল অ্যামোনিয়া অণুর সংখ্যা হবে অ্যাভোগাড্রোর সংখ্যা n সংখ্যক। তাহলে 1 মোল অ্যামোনিয়া পরমাণুর সংখ্যা কটা হবে? পরমাণু দেখো এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে, অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন 1টা এবং হাইড্রোজেন 3টা, সেখান থেকে 4টি হচ্ছে, 4 গুণিত অ্যাভোগাড্রোর সংখ্যা, তাই না? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে একটি অ্যামোনিয়া অণুতে মোট পরমাণুর সংখ্যা 4টি এবং নাইট্রোজেন অণুতে 2টি থাকে। তাহলে আমরা বলে দিতে পারি 1 মোল অ্যামোনিয়া এবং 2 মোল নাইট্রোজেন গ্যাসের যে পরমাণুর সংখ্যা কিন্তু সমান হবে। এরপর আসছি 3-2 যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তর। প্রথমত হচ্ছে বস্তুর অবস্থানটা করতে হবে দর্পণের ফোকাসের মধ্যে। ঠিক আছে, ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে অবস্থান করতে হবে। প্রতিবিম্ব কোথায় হবে? দর্পণের পেছনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্বের বৈশিষ্ট্য হবে অসৎ, সমশীর্ষ, বস্তুর চেয়ে আকারে বড় হবে। এবং এই চিত্রটা কিন্তু আঁকতে হবে তোমাদের, যদি পারো স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, তারপরে দেখো 3-এর যে অথবাটা রয়েছে, এটা কিন্তু আমরা পূর্বের ভিডিওতে করে এসেছি। যদি দেখে না থাকো পরপর কিন্তু দেখে নেবে, প্লেলিস্টের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, এরপরে 3-4 যে প্রশ্নটি রয়েছে, যেগুলো দেওয়া আছে সেইগুলো আমরা আগে নিয়ে নিলাম। ঠিক আছে, দুটো রোধ ধরলাম R1 R2। ঠিক আছে, R1 রোধের ক্ষেত্রে আমরা তাহলে বলতে পারি V/I1 ওহমের সূত্রানুসারে। ঠিক আছে, একই রকমভাবে R2-র ক্ষেত্রেও আমরা বলবো। এবার দেখো এখানে যেহেতু আমাদের I1-এর মানটা হচ্ছে I2-এর 6 গুণ, তাহলে সেটা আমরা নিয়ে নিলাম। এবার আমরা I1/I2টা করে দেবো, 6 আসছে। এবার রোধ দুটোর অনুপাত যদি আমরা করি, এই দুটো রোধের অনুপাত যদি আমরা করি, এখানে অনুপাত করলে কিন্তু আমরা পেয়ে যাব কি বলো তো, ভিভি কেটে যাচ্ছে, ফলে কি পড়ছে 1/I1 এবং 1/I2 আসছে। এখানে কিন্তু আমরা 1 × I1/I2 করে দেবো, মানে I1 দিয়ে গুণ করে দিচ্ছি, ফলে এই মানটা আমরা 6 পেয়েছি। তাহলে আমাদের উত্তর হবে 1:6। ঠিক আছে, এরপর 3-5 যে প্রশ্ন, যদি তোমাদের ছায়া কোনো বই থাকে, ঠিক আছে, ছায়া শিক্ষক বই, সেখানে 321 পেজের 26 নম্বর প্রশ্নটি তোমাদের এখানে দিয়েছে। তো স্ক্রিনশটটি দিয়ে দিয়েছি, দেখো এটা তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, যে সোডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl হিসেবে প্রকাশ কেন করা যায় না? কারণ এটা সমযোজী বন্ধন নয়, তাই এটা এভাবে প্রকাশ করতে পারবো না, কারণ এদের কোনো অস্তিত্ব থাকে না, সেইটাই এখানে বলা আছে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, নিয়েছো? এরপরে 3-6 যে প্রশ্নটি ছিল সেটার উত্তরটা দেখে নাও। ন্যাপথালিন হলো একটি সমযোজী যৌগ আর NaCl একটি তড়িৎযোজী যৌগ। এদের গলনাঙ্ক যদি বলা হয়, তাহলে NaCl এর তড়িৎযোজী যৌগ হওয়ার জন্য এদের গলনাঙ্ক বেশি হয়, অপরদিকে ন্যাপথালিন সমযোজী হয়, গলনাঙ্ক কম হয়। জলের দ্রাব্যতা যদি দেখি, সমযোজী যৌগগুলো জলের দ্রাব্য হয় না, ঠিক আছে, অদ্রাব্য হয়। ঠিক আছে, আর ন্যাপথালিন যেহেতু তোমার সমযোজী, তাই কিন্তু এটা অদ্রাব্য হবে। আর তড়িৎযোজী যৌগগুলো যেহেতু পোলার হয়, সেটা কিন্তু পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, তাই তড়িৎযোজী NaCl এটা কিন্তু জলে দ্রাব্য হবে। তারপরে 3-7 প্রথম অংশের যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা পূর্বে হয়েছে, তাই করলাম না, কিন্তু তার পরের অংশটা যেটা রয়েছে সেটার উত্তরটা দেখে নাও। পরীক্ষাগারে উৎপন্ন H2S গ্যাসকে জলীয় বাষ্পমুক্ত করতে গাঢ় H2SO4 ব্যবহার করা হলে H2S গাঢ় H2SO4-এর সাথে জারিত হয়ে সালফারে পরিণত হয়। বিক্রিয়াটা দেবে, ঠিক আছে, সালফার অধক্ষিপ্ত হয়। কিন্তু আবার যদি আমরা দেখি যে H2S মৃদু অম্লধর্মী হওয়ায় পোড়া চুনের সাথে এরা বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফাইডের লবণ গঠন করে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে উপরোক্ত কারণগুলোর জন্য হাইড্রোজেন সালফাইডকে জলীয় বাষ্পমুক্ত করার জন্য গাঢ় H2SO4 বা পোড়া চুন ব্যবহার করা যাবে না।
এই দুটোই ব্যবহার করা যাবে না। অথবা যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরটা দেখে নাও, যে অ্যাসিডযুক্ত যে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে H2S গ্যাস চালনা করলে যে কমলা রঙের অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণ তৈরি হয়। সঙ্গে বিক্রিয়া করলে সবুজ বর্ণের ক্রোমাইট সালফেট বিজারিত হয়ে H2S এবং সালফারে জারিত হয়। এই বিক্রিয়াটা দেবে এবং জারণ হচ্ছে কিভাবে, বিজারণ হচ্ছে সেটাও কিন্তু দিয়ে দিবে এবং কালারগুলো অবশ্যই মনে করে দিবে, স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এরপর 3-8 যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তরটি দেখে নাও। কপার সালফেট দ্রবণে রাখার জন্য যে লোহার পাত্র ব্যবহার কেন করা হয় না? কারণটা কি? কারণটা হচ্ছে লোহা বা আয়রন কপার সালফেটের সাথে কপারকে বিজারিত করে ধাতব কপারে অধক্ষিপ্ত করে এবং নিজে ধাতব আয়ন থেকে যে Fe2+ আয়নে জারিত হয় এবং যে ফেরাস সালফেট উৎপন্ন হয়, যার জন্য আমরা ব্যবহার করব না। ওকে, তারপরে এখানে 3-9 যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তরটি দেখে নাও। যেসব হাইড্রোকার্বন অন্তত দুটি পরমাণু সমযোজী বন্ধন, দ্বিবন্ধন বা সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে সেই সব হাইড্রোকার্বনগুলোকে অসম্পৃক্ত যৌগ বলে। যেমন যে C2H4 ইথিলিন এবং অ্যাসিটিলিন H2C2। ঠিক আছে, দুটোর উদাহরণ দিয়ে দিবে। এরপরে আসছি অথবা সম্পৃক্ত হাইড্রোকার্বনের সংকেতটা কি হয়? সম্পৃক্ত হাইড্রোকার্বন সেটা তোমার দ্বিবন্ধন হতে পারে আর ত্রিবন্ধন হতে পারে, তাহলে সেটা কি হবে? CnH2n+2। ঠিক আছে, এবার যদি এটা সম্পৃক্তর ক্ষেত্রে বলি এটা হবে, আর যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হয় তার ক্ষেত্রে দুটো সংকেত হয়, একটা হচ্ছে CnH2n আর একটা হচ্ছে CnH2n-2। ঠিক আছে, এবার এই দুটো যেটা দেওয়া আছে, একটা হচ্ছে C2H6 আর একটা তোমার দেওয়া আছে C2H4, এই দুটোর ক্ষেত্রে সম্পৃক্ত না অসম্পৃক্ত সেটা নির্ণয় করার জন্য আমরা তুলনামূলক পদ্ধতির ব্যবহার করব। কারণ C2H6 এটাকে আমরা তুলনা করব CnH2n+2 এর সাথে। যদি তুলনা করি তাহলে দেখো এনটা কত হবে, এনটা 2 হবে, 2 ধরলাম, তাহলে 2 যদি ধরি তাহলে হাইড্রোজেন এখানে কত হবে? হাইড্রোজেন এখানে 6 হবে। এবারে সেই 6টা পূরণ হয়েছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে 2n সমান কত আসছে? 4 আসছে, এখান থেকে n সমান 2 আসছে, তাহলে কিন্তু আমাদের এই যে সংকেত, এই সংকেতটাকে মান্যতা দিচ্ছে এই সংকেতটি। ঠিক আছে, তাহলে আমরা বলে দেবো এটা কি সম্পৃক্ত, তাহলে এটি কি হবে? সম্পৃক্ত হাইড্রোকার্বন। একই রকমভাবে আমরা যদি তুলনা করি যে C2H4 এবং CnH2n এর সাথে, তাহলে এখানে n যদি আমরা 2 ধরি তাহলে কিন্তু সেটা 4 আসছে, অর্থাৎ n এর মানও এখানে ক্ষেত্রে কিন্তু 4 আসছে, 2 আসছে। তাহলে এই দুটোর মধ্যে একই সম্পর্ক আছে, তাহলে এটাকে আমরা বলে দেবো অসম্পৃক্ত এবং এখানে কিন্তু সমযোজী দ্বিবন্ধন উপস্থিতি আছে, তাই এটাকে আমরা বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এরপর আমরা চলে আসছি বিভাগ ঘ, 1 মোলার আয়তন কাকে বলে? ঠিক আছে, কোনো যে নির্দিষ্ট উষ্ণতায় চাপে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থের মৌলিক বা যৌগিক যা আয়তনকে ওই গ্যাসের মোলার আয়তন বলা হয়। মোলার আয়তনের সীমাস্ত মান হচ্ছে 22.4 লিটার পার মোল। এবার বয়েলের সূত্রানুসারে PV প্রপোর্শনাল 1/v এবং PV যেহেতু ধ্রুবক তাহলে কিন্তু P এর পরিবর্তনের সাথে সাথে PV কিন্তু সমান্তরাল হবে, চলতে থাকবে। তারপরে 4-2 যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তরটি দেখো। বিক্রিয়ার সমিত সমীকরণটা দেবে, এখানে প্রশমন করে লবণ এবং জল উৎপন্ন হয়েছে। এবার কত পরিমাণ যে NaOH H2SO4 এর সাথে লাগছে সেটা আমরা এই বিক্রিয়া থেকে পেয়ে গেলাম। তাহলে বিক্রিয়া অনুসারে আমরা কি বলতে পারি? 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে H2SO4 কত লাগছে? 98 গ্রাম। তাহলে 40 গ্রাম পদার্থ যেটা দেওয়া আছে সেটাতে কত লাগবে? 49 গ্রাম। তাহলে আমরা বলে দিতে পারি প্রয়োজনীয় H2SO4 হচ্ছে 49 গ্রাম। এরপর অথবা যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরটি দেখে নাও। প্রথমে বিক্রিয়ার সমিত সমীকরণটা আমরা দিয়ে দেব এবং এখানে অ্যালুমিনিয়ামের ভরটা কত এবং আয়রনের ভর কত সেটা বের করব। তারপরে দেখো এই পরিমাণ যে আয়রন প্রস্তুত করতে অ্যালুমিনিয়াম কতটা প্রয়োজন লাগছে? 2 × 27 গ্রাম, এবং যেটা আমাদের পদার্থ দেওয়া আছে 598 গ্রাম আয়রন প্রস্তুত করতে কতটা অ্যালুমিনিয়াম লাগবে, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 270 গ্রাম। এরপর আবার একটা অংশে আমাদের করতে হবে যে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করছে কত মোল Fe2O3 সাথে, সেটা 1 মোল। তাহলে 270 গ্রাম যেটা অ্যালুমিনিয়াম আমাদের প্রয়োজন হচ্ছিল সেটা কতর সাথে বিক্রিয়া করবে? 5 মোলের সাথে, ঐকিক নিয়ম করবে। ঠিক আছে,
এরপর 4-এর 3, 4-এর 4, 4-এর অথবা এগুলো কিন্তু 4-এর 5 এগুলো সব করা কিন্তু হয়েছে, তাও আমি একবার স্ক্রিনশট তোমাদের করতে দেবো, ঠিক আছে, করে নেবে। তো 4-এর 6-এরটা আমরা আগে করে নিই। পদার্থ যেটা দেওয়া আছে 2 ওহম, 3 ওহম এবং 4 ওহম রোধযুক্ত 3টি পরিবাহীকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে প্রতিটির মধ্য দিয়ে একই মাত্রায় তড়িৎ প্রবাহিত হবে এবং এদের সমবায়ে তুল্যরোধ হবে, শ্রেণী সমবায়ে যেহেতু সব করা যোগ করে দেবে। তারপরে যে তামার রোধাঙ্ক তোমার 1.6 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার বলতে কি বোঝায়, যে 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি তামার ঘনকে 2 বিপরীত তলের মধ্যে রোধ যদি এত হয়, সেটা হচ্ছে 20 ডিগ্রি উষ্ণতাতে হবে। এরপরে ফিউজ তারের বৈশিষ্ট্যটাগুলো দেখে নাও। ফিউজ তারের বৈশিষ্ট্যগুলো হলো হচ্ছে সীসা, টিন একটি সংকর ধাতু দিয়ে তৈরি ফিউজ তার। ফিউজ তারের উপাদানের নিম্ন গলনাঙ্ক এবং উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট হয়। ফিউজ তার সর্বদাই যে বর্তনীর লাইভ লাইনে যুক্ত থাকে এবং শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে। তারপরের অংশে দেখো এই বাতিটি বা বাল্বের ক্ষেত্রে রোধটা কত হবে, রোধ সমান R সমান আমরা কি বলতে পারি, বিভব প্রভেদের স্কোয়ার বাই ক্ষমতা, সেইভাবে আমরা কিন্তু রোধটা পেয়ে যাব। এবং এই মেল লাইনের সাথে যদি যুক্ত থাকে ভোল্ট দেওয়া আছে, বিভবটা দেওয়া আছে, তাহলে I সমান কী হবে, ওহমের সূত্রের সঙ্গে V সমান IR, তাই না, তাহলে I সমান কী হবে, I সমান হবে V/I, সেটাই আমরা করেছি, এখান থেকে যেটা আসবে সেটা আমাদের উত্তর হয়ে যাবে। এরপর কোনো সমবাহু প্রিজমে প্রতিসরণের ফলে চ্যুতি কোণ যদি 40 ডিগ্রি হয়, প্রিজমের মধ্য দিয়ে আর রশ্মির গতিপথে প্রিজমের ভূমি সমান্তরাল হলে প্রিজমের প্রথম পৃষ্ঠে অবতরণ কোণ কত হবে। এটা তোমরা স্ক্রিনশট করবে, আর পড়বো না, এটা বারে বারে হয়েছে। 4-এর 4 নিয়েছ, বা তোমরা বই থেকেও পেয়ে যাবে, যে কোনো বই থেকে পেয়ে যাবে, না হলে ছায়া শিক্ষক বইতে আছে। হ্যাঁ, বিবর্ধক কাজরূপে উত্তর লেন্সের ব্যবহার, এটাও তোমরা স্ক্রিনশট নেবে। 4-এর 5 ছিল। এরপরে 4-এর যে 8-এর প্রশ্নটি দেখো, তেজস্ক্রিয় পদার্থ বিঘটনের ফলে সর্বশেষ লেড উৎপন্ন হয় এবং একটি পরিবর্তন দেওয়া আছে, এখানে আলফা কণার সংখ্যা বিটা কণার সংখ্যা নির্ণয় করতে বলছে। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভালো করে লক্ষ্য রাখবে। এখানে আলফা কণা যখন নির্ণয় করব, তখন কিন্তু তার যে অন্তিম ভর সংখ্যা, প্রাথমিক ভর সংখ্যা, অন্তিম ভর সংখ্যা দুটো মৌলের, তাদের বিয়োগ করে 4 দিয়ে ভাগ করে দিলে এখানে আমাদের আলফা কণা বেরিয়ে যাবে। বিটা কণা নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হবে, অন্তিমে যে তোমার পারমাণবিক ক্রমাঙ্ক আর তোমার প্রথমে যে পারমাণবিক ক্রমাঙ্ক, এই দুটোর বিয়োগফল করে 2 × আলফা কণার সংখ্যা যোগ করে দেবে, করে দিলে যেটা আসবে সেটা আমাদের উত্তর আসবে। ঠিক আছে, এবার এই নির্ণয়ের সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। আলফা কণার সংখ্যা যখন নির্ণয় করবে, প্রথম মৌলের ভর সংখ্যা মাইনাস অন্তিম মৌলের ভর সংখ্যা, তাকে 4 দিয়ে ভাগ। এরপর বিটা কণার সংখ্যার ক্ষেত্রে অন্তিম মৌলের পরমাণু ক্রমাঙ্ক প্লাস 2 গুণিত আলফা কণার সংখ্যা মাইনাস প্রথম মৌলের পরমাণু ক্রমাঙ্কের সংখ্যা। এরপর অথবা যেটা তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো, দেখো, যৌগের অণুর মধ্যে সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের একটি পরমাণু ওই সমযোজী বন্ধনের ইলেকট্রনকে নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বা প্রবণতাকে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। এরপর 4-এর 10-এর যে প্রশ্নটি আছে দেখো, যে তরল HCl সমযোজী যৌগ অর্থাৎ আয়নের কোনো অস্তিত্ব নেই, আয়ন অনুপস্থিত থাকায় তরল HCl তড়িৎ পরিবহনে সক্ষম নয়। গলিত অবস্থায় বা জলীয় HCl H+ এবং Cl- আয়ন রূপে উপস্থিত থাকায় HCl জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে, কারণ আয়নগুলি তড়িৎ পরিবহন করবে। এরপর 4-এর 9 যে প্রশ্নটি ছিল সেটা একটু দেখলাম, মোজলের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এটা তোমরা স্ক্রিনশট নেবে। ঠিক আছে, 2019-এ কিন্তু এটা এসেছে, খুবই ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে। তারপর তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। হাই রে, এটা উল্টা হয়ে গেছে। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তারপর 4-এর 11, এটা তোমাদের ছায়া শিক্ষক বইয়ে 402-তে পেয়ে যাবে, বা ওলিয়ামটা কি একটু দেখে নাও।
98% গাঢ় সালফিউরিক অ্যাসিডের অতিরিক্ত পরিমাণে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত করা হলে H2SO7 সংকেত বিশিষ্ট একটি হালকা বাদামি বর্ণের তৈলাক্ত তরল পদার্থ উৎপন্ন হয়। একে ওলিয়াম বলা হয় বা যেটাকে আমরা ধ্রুমায়মান সালফিউরিক অ্যাসিড বলি। এর রাসায়নিক সংকেত হচ্ছে তোমার H2SO7 এবং রাসায়নিক নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। বিক্রিয়াটা অবশ্যই দেবে। অথবা যে প্রশ্নটি ছিল দেখো, খাদ্য লবণের সঙ্গে গাঢ় H2SO4 এর বিক্রিয়ায় HCl গ্যাস উৎপন্ন হবে। বিক্রিয়াটা অবশ্যই দেবে। তারপর পরবর্তী প্রশ্ন, যে অ্যামোনিয়াম নাইট্রেটের গাঢ় জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে যে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় সেটি অত্যন্ত দুঃস্থিত যৌগ, অত্যন্ত দ্রুত গতিতে বিয়োজিত হয়ে বিস্ফোরণ ঘটানোর সম্ভাবনা থাকে এবং নাইট্রোজেন উৎপন্ন করে। তাই পরীক্ষাগারে সম আণবিক ওজনের অনুপাতে মিশ্রিত অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেটের মিশ্রণকে সাবধানে উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা যায়। বিক্রিয়াটা অবশ্যই কিন্তু এই বিক্রিয়াগুলো অবশ্যই দেবে। ঠিক আছে, এরপরে 4-12 পূর্বে হয়েছে, 4-11 কিছু বাকি ছিল। সেটা দেখো, যে অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে রাসায়নিক বিক্রিয়ার হার বাড়ে, বা আমরা অনুঘটককে কঠিন বিচূর্ণ অবস্থায় কেন ব্যবহার করি সেটা স্ক্রিনশটটা নিয়ে নেবে। নিয়েছো? ঠিক আছে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তোমাদের যদি কাজে আসি আমি, সেই বিনিময়ে তোমরা একটা লাইক করো, ওকে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে সবাই মিলে আমরা বেশি বেশি নাম্বার যেন ক্যারি করতে পারি এই মাধ্যমিকে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।